বাগনাপাড়া কানাইবলাই মন্দির। তাই কানাইবলাই মন্দির, তাই কানাইবলাইয়ের যিনি সবাই ছিলেন তিনি হচ্ছেন রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত দ্বারা এই স্থান সেবিত ছিল। তো এই মন্দির, এইখানকার আদি বিগ্রহ হচ্ছে শিব মন্দির, যেটা গোপেশ্বর শিব আমরা দর্শন করলাম, সেটা হচ্ছে আদি বিগ্রহ। পরে এই রামাই পণ্ডিত বৃন্দাবন থেকে কানাইবলাইকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করে সেবা পূজা সম্পাদন করেছিলেন। তো তারই সম্বন্ধে আমরা কিছু শ্রবণ করব। কানাই বলাইকে কাম্যবন থেকে নিয়ে আসা হয়েছিল, রামাই পণ্ডিত নিয়েছিলেন, এবং জাহ্নবী মাতার তিনি ছিলেন পালিত পুত্র। জাহ্নবী মাতা যে পালিত পুত্র ছিল সেটি হচ্ছে রামাই পণ্ডিত, তার দ্বারা সেবিত বিগ্রহ এটা হচ্ছে। নবদ্বীপধামে কুলিয়া পাহাড়পুরে মাধব চট্টোপাধ্যায় বাস করতেন। নবদ্বীপধামে কুলিয়া পাহাড়পুরে মাধব চট্টোপাধ্যায় বাস করতেন। তার পুত্রের নাম বংশীবদন দাস ঠাকুর। শ্রী গৌর পার্ষদ বংশীবদনের পুত্র চৈতন্য দাস। সেই চৈতন্য দাসের পত্নীর গর্ভে বংশীবদন ঠাকুর শ্রীমন মহাপ্রভু নির্দেশে পুনঃ রামাই রূপে জন্মগ্রহণ করেন। এই রামাই পণ্ডিত হচ্ছেন মহাপ্রভুর একটা প্রকাশ। এই বংশীবদন ঠাকুর যার শ্রীপাঠ হচ্ছে জিয়াগঞ্জে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা আছে না, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হ্যাঁ, এই বংশীদাস ঠাকুর এই ভাগ্নে মদনকে, তাদের ছিল মামা এবং ভাগ্নের সম্পর্ক। এই বংশীবদন ঠাকুর কী করেছিলেন, ওই গরুর গাড়িতে করে নিয়ে এই হাঁড়ি কলসি রান্নার সমস্ত সংসারের সমগ্র যাবতীয় জিনিসপত্র এই গরুর গাড়ি করে বংশীবদন ঠাকুর কী করলেন, এই মদন গোপালকে নিয়ে সেই বিগ্রহ সেইখানে স্থানে নিয়ে এসেছিলেন, যে স্থান হচ্ছে জিয়াগঞ্জে। বংশীবদন দাস ঠাকুরের শ্রীপাঠ। হ্যাঁ, আর রাস্তা দিয়ে আসতে যে দৃশ্য দর্শন করছে, হ্যাঁ, গাড়ি চালায় ভাগ্নে মদন, সঙ্গে বংশীবদন গাড়ি, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, হ্যাঁ, বক্সিগঞ্জে পদ্মা পারে, ওখানে পদ্মা নদী আছে পাশে, ওখানে মিলিত হচ্ছে। তো এই দৃশ্য নরোত্তম দাস ঠাকুরের তো ওখানে ইসে হয়েছিল। সেই নরোত্তম দাস ঠাকুর ওখানে ইসে হয়েছিল না? হ্যাঁ, জিয়াগঞ্জে দুঘাটে। তা সেখানে শুনো, এই রামাই পণ্ডিত এই বংশীবদন ঠাকুর আবার পরবর্তীতে কী করলেন, মহাপ্রভুর নির্দেশ অনুসারে রামাই পণ্ডিত রূপে তিনি আবির্ভূত হলেন এবং জাহ্নবী মাতার পালিত পুত্র রূপে নিজের পরিচয় পেলেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে অন্তর্ধান লীলা করলে তখন বংশীবদন ঠাকুর এই বার্তা শ্রবণ করে মহাপ্রভুর পূর্ণ নির্দেশ অনুসারে অপ্রকট হতে চাইলেন। তখন বংশীবদন পুত্র শ্রী চৈতন্য দাসের স্ত্রী বংশীবদনের চরণ ধরে রোদন করতে লাগলো। তখন বংশীবদন দাস ঠাকুর যখন নিজের দেহ ত্যাগ করতে চাইলেন, তখন তার স্ত্রী তার চরণ ধরে প্রার্থনা করতে লাগলো। খর্দ হয়ে শ্রী জাহ্নবী মাতা তারপরে একসময় চৈতন্য দাসের স্ত্রীর পাশে আগমন করলে উভয়ে তখন ব্যবহারের কথা আলোক আলোচনা করলেন। তখন কী হলো, জাহ্নবী মাতা ওই চৈতন্য স্ত্রীর পাশে গিয়ে এই সমস্ত কথা শ্রবণ করলেন। তার প্রসঙ্গক্রমে জাহ্নবী মাতা বললেন, তোমার দুটি উত্তম পুত্র হবে, জ্যেষ্ঠ পুত্র আমাকে সমর্পণ করবে, এই জ্যেষ্ঠ পুত্র স্নেহে আমি তাকে পালন করব। এই যে পুত্র রূপে হলো কে, রামাই পণ্ডিত। হ্যাঁ, এই রামাই পণ্ডিতকে শ্রীনিবাস আচার্য আর রামাই পণ্ডিত, এই রামাই পণ্ডিত কী করলো, তার এই জাহ্নবী মাতা তাকে পুত্র রূপে গ্রহণ করলেন। চৈতন্য দাসের স্ত্রী একথা শ্রবণ করে আমি আপনার আজ্ঞা পালন করব, অর্থাৎ জাহ্নবী মাতার কথা তিনি পালন করলেন। জাহ্নবী মাতা চৈতন্য দাসের স্ত্রীকে আশীর্বাদ করে গমন করলেন। তার কিছুকাল পরে 1456 শকে ফাল্গুন মাসের শুভ লগ্নে শুক্লা সপ্তমী তিথি উপস্থিত হলো। সেকালে রামায়ের জন্ম হলো। রামায়ের জন্মের পরে একদিন সর্বমহাজ্ঞ শ্রী রামাইকে দর্শন করে তার মহিমা ঘোষণা করলেন। এই বালকের রূপ জগতে অত্যন্ত দুর্লভ। এ বালক হতে তত্ত্ববস্তু সুলভ হবে। আমাদের তত্ত্ববস্তু হচ্ছে ভগবান, তাহলে তত্ত্ববস্তু সুলভ হবে কার মাধ্যমে, রামায়ের মাধ্যমে। তা যে আমাদের ইষ্টদেব যে কানাইবলাই, তার দর্শন আমরা কার মাধ্যমে করছি, এখানে রামাই পণ্ডিতের মাধ্যমে। এর চরিত্র সাধারণ জীবের গোচর নয়, অর্থাৎ সাধারণ জীব এই রামায়ের কার্যকলাপ কেউ বুঝতে পারবে না। পশ্চাতে এর মহিমা জগতে জানতে পারবে, মানে ধীরে ধীরে জগতে বুঝতে পারবে। 5 বছর বয়সে তার হাতে খড়ি দেওয়া হলো, কিন্তু বিদ্যা অর্জনের সাথে যথাসময়ে বিধিমতে যজ্ঞসূত্র প্রদান করা হলো, অর্থাৎ ব্রাহ্মণ দীক্ষা প্রদান করা হলো। ক্রমে ক্রমে রামায় ব্যাকরণ, মহাভারত, অষ্টাদশ পুরাণ আদি সর্বশাস্ত্র অধ্যয়ন করে
বিদ্যায় প্রবীণ হলো, অর্থাৎ বয়স প্রবীণ না হলো